আজকের ক্লাসে আমরা আমাদের ইংলিশে করা বা স্পোকেন ইংলিশে করা কিছু কমন ভুল নিয়ে আলোচনা করব। সো একটা কমন ভুল, খুবই কমন ভুল যেটা আমি অনেক সময় অনেকজনকে করতে দেখি, সেটা হচ্ছে কখন ফিউয়ার ইউজ করবেন আর কখন লেস ইউজ করবেন। এটা নিয়ে সবার মধ্যে অনেক কনফিউশন কাজ করে। সো আসলেই আমরা কখন ফিউয়ার ইউজ করি এবং কখন লেস ইউজ করি? আমরা ফিউয়ার শুধুমাত্র তখন ইউজ করি যখন আমরা কাউন্টেবল নাউন্স নিয়ে কথা বলছি বা এমন এমন জিনিস নিয়ে কথা বলছি যেগুলোকে গণা যায় বা কাউন্ট করা যায়। there were fewer people, মানুষজনকে কিন্তু কাউন্ট করা যায়, এই কারণে আমরা there were fewer people বলি। there were less people কিন্তু বলি না। লেস আমরা সবসময় তখন ইউজ করি যখন আমরা আনকাউন্টেবল নাউন্সের কথা বলছি বা নন কাউন্ট নাউন্সের কথা বলছি। সো মনে করেন আপনার কাছে অল্প একটু চিনি আছে, আপনি চিনিটা হাতে গুণ একটা একটা দানাকে কিন্তু হাতে গুনতে পারবেন না, সো সেগুলো নন কাউন্ট নাউন্স হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? there was less sugar. লেস কেন ইউজ করছেন? কারণ আপনি চিনিকে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দানা করে কাউন্ট করতে পারছেন না। কিন্তু যখন আপনি মানুষ এর বর্ণনা দিচ্ছেন বা মানুষের কথা বলছেন, তখন কিন্তু আপনি বলছেন there were fewer people, কারণ আপনি মানুষদেরকে কিন্তু খুবই সহজে ইংরেজিতে কাউন্ট করতে পারছেন। দ্বিতীয় যে ভুলটা আমরা সবসময় স্পোকেন ইংলিশে বা অ্যাকচুয়ালি জেনারেল ইংলিশে করে থাকি, সেটা হচ্ছে প্যারালেলিজম এরর। প্যারালেলিজম এররটা শুনতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বা একটা বাক্য দিয়ে আপনাদেরকে শেখাই, তাহলে দেখবেন যেটা কিন্তু ধরা খুবই সহজ বা বুঝে ওঠা যে আপনি প্যারালেলিজম নিয়ে ভুল কখন করছেন, এটা কিন্তু ধরা পড়া অনেক সহজ। আপনাদেরকে আমি একটা বাক্য দিই, হি লার্নড টু প্লে টেনিস, টু সুইম অ্যান্ড সেল। আর আরেকটা বাক্য, হি লার্নড টু প্লে টেনিস, টু সুইম অ্যান্ড টু সেল। সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমি প্রথম যে বাক্যটা বলেছি, যে বাক্যটা ছিল হি লার্নড টু প্লে টেনিস, টু সুইম অ্যান্ড সেল, এটা কিন্তু ভুল এবং এখানে প্যারালেলিজম এরর হয়েছে। কেন? কারণ আপনাকে এখানে যে প্রত্যেকটা ভার্ব আছে, প্লে, সুইম, সেল, প্রত্যেকটা ভার্বের আগে আপনার টুটা থাকা লাগবে, নাহলে কিন্তু স্ট্রাকচারটা প্যারালেল হচ্ছে না। দ্বিতীয় বাক্যটা এক্ষেত্রে সঠিক, কারণ আপনি বলেছেন হি লার্নড টু প্লে টেনিস, টু সুইম অ্যান্ড টু সেল। তিনটা শব্দের আগেই কিন্তু আপনার টুটা আছে, হেন্স এখানে কিন্তু প্যারালেলিজমের ভুলটা হয়নি। সো খেয়াল করে দেখবেন প্যারালেলিজমের ভুলগুলো কিন্তু ধরা খুবই সহজ। আপনি জাস্ট দেখবেন যে এরকম কোনো কিছু মিসিং আছে নাকি যেটা সবগুলো ভার্বের আগে থাকা উচিত। এই ক্ষেত্রে যেমন টু প্লে টেনিস, টু সুইম অ্যান্ড সেল, এখানে কিন্তু লাস্টে টুটা মিসিং, এটা ধরা পড়ছে। দ্বিতীয় বাক্যটা কেন কারেক্ট? কারণ প্রত্যেকটার আগে প্যারালেল স্ট্রাকচার মেনটেন করার জন্য টুটা আছে। কেমনে? হি লার্নড টু প্লে টেনিস, টু সুইম অ্যান্ড টু সেল। আর একটা কমন ভুল আমরা যেটা ইংলিশে করি সেটা হচ্ছে রিডান্ডেন্সি এরর। রিডান্ডেন্সি শব্দটা মানে কি জানেন? কিছু একটা আননেসেসারিলি রিপিট করা। মনে করেন আপনি যদি বলেন অ্যাডভান্সড প্ল্যানিং, অ্যাডভান্স প্ল্যানিং কিন্তু রিডান্ডেন্ট। কেন? কারণ প্ল্যানিং, আপনি যখন কিছু একটা প্ল্যান করছেন তখন কিন্তু ওটা অলরেডি অ্যাডভান্স করছেন, যে একটা জিনিস মানে করার আগে, অ্যাকচুয়ালি করার আগে বা একটা জিনিস অ্যাকচুয়ালি হয়ে যাওয়ার আগে আপনি প্ল্যানটা করছেন, ওটা কিন্তু অলরেডি অ্যাডভান্সড। আপনার কিন্তু এই ক্ষেত্রে অ্যাডভান্সড বলার দরকার নেই, কারণ প্ল্যানিং শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অ্যাডভান্সডই হচ্ছে। প্ল্যানিং সবসময় অ্যাডভান্সডই হয়, এই কারণেই আমরা বলি যে কিছু একটা হওয়ার আগে বা কিছু একটা করার আগে প্ল্যান করে নেওয়া। তারপর আরেকটা খুবই কমন রিডান্ডেন্সি এরর, ক্লোজ প্রক্সিমিটি। ক্লোজ মানে কাছাকাছি, প্রক্সিমিটি মানেও কাছাকাছি। আপনার কি দুটো একসাথে বলার দরকার আছে? দরকার নেই। যে কোনো একটা বললেই কিন্তু আপনার মিনিংটা কনভে হয়ে যাচ্ছে বা অর্থটা বোঝা যাচ্ছে, যে কারণে এটা ক্লোজ প্রক্সিমিটি, এভাবে ডাবল বলা কিন্তু রিডান্ডেন্ট। আপনি শুধু ক্লোজ বলবেন আর না হলে শুধু প্রক্সিমিটি বলবেন। প্রথম এক্সাম্পলে শুধু প্ল্যানিং বলবেন, অ্যাডভান্স প্ল্যানিং কিন্তু বলার দরকার নেই। আরেকটা খুবই কমন, খুবই কমন একটা রিডান্ডেন্সি এরর হচ্ছে এন্ড রেজাল্ট। এন্ড রেজাল্ট কেন রিডান্ডেন্ট আপনারা আমাকে বলেন তো? একটা জিনিসের রেজাল্ট বা একটা জিনিসের ফলাফল কিন্তু ওই জিনিসটার এন্ডেই আসে বা ওই জিনিসটার শেষেই আসে, সে কারণে আপনি কিন্তু রেজাল্ট বলবেন, এন্ড রেজাল্ট না। আরেকটা কমন রিডান্ডেন্সি এরর হলো পাস্ট হিস্ট্রি। খেয়াল করে দেখবেন এটা রিডান্ডেন্ট কেন? কারণ হিস্ট্রি মানে হলো এমন কিছু একটা জিনিস যেটা
পাস্টে বা অতীতে হয়ে গিয়েছে। সো আপনার কি হিস্ট্রির আগে পাস্ট বলার দরকার আছে? দরকার নেই, কারণ আপনি যখন হিস্ট্রি বলছেন তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে এমন একটা জিনিস যেটা অতীতে ঘটেছে বা পাস্টে ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাস্ট শব্দটা বলার হিস্ট্রির আগে দরকার নেই। আর একটা কমন ভুল যেটা আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে করে থাকি, সেটা হচ্ছে কিছু একটা কোয়ালিটি বোঝানোর জন্য আমরা কি গুড ইউজ করব নাকি ওয়েল ইউজ করব, এটা নিয়ে আমরা অনেক কনফিউজ থাকি। মনে করেন কেউ একজন খুব ভালো গান গায়, আপনি কি বলবেন শি সিংস গুড, নাকি আপনি বলবেন শি সিংস ওয়েল? আপনি আসলে বলবেন শি সিংস ওয়েল, কারণ যখন কোনো কিছুর কোয়ালিটি নিয়ে আপনি বলতে চান তখন কিন্তু আপনি গুড বলবেন না, তখন আপনার ওয়েল বলতে হবে। সো কোয়ালিটি ডিসক্রাইব করে বা কোনো কিছুর নেচারটা কেমন বা কোনো কিছুর কোয়ালিটিটা কেমন সেটা যখন আপনি বোঝাতে চাচ্ছেন, আপনি তখন গুড ব্যবহার করবেন না, আপনি তখন ওয়েল ব্যবহার করবেন। আর একটা কমন ইংলিশ মিস্টেক, রিপিটিং সাবজেক্ট। আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে আপনারা দেখবেন যে এই ভুলটা আমরা অ্যাকচুয়ালি কত বেশি বেশি করি বা এটা অ্যাকচুয়ালি কত কমন একটা ভুল। ফর এক্সাম্পল, মাই ইংলিশ ইজ ইমপ্রুভিং, মানে আমার ইংলিশ আস্তে আস্তে ভালো হচ্ছে। মাই ফ্রেন্ড ম্যারি, শি ইজ হেল্পিং মি। এই বাক্যটাতে একটা জিনিস দুবার এসছে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আপনার বাক্যের সাবজেক্ট। মাই ফ্রেন্ড ম্যারি, শি ইজ হেল্পিং মি। মাই ফ্রেন্ড ম্যারি, ম্যারি আপনার সাবজেক্ট, শি ইজ হেল্পিং মি, শি আবারও সাবজেক্ট। আপনার কিন্তু একটা সেন্টেন্সে দুটা সাবজেক্টের দরকার নেই এভাবে, কারণ অলরেডি ম্যারি থাকলে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আপনার সেন্টেন্সের এই সাবজেক্টটা কে, সে হচ্ছে ম্যারি, আপনার শি এর কোনো দরকার নেই। তো এই ক্ষেত্রে আপনি যদি সাবজেক্টটাকে রিপিট না করতে চান, আপনার কারেক্ট বাক্যটা কি হবে বা সঠিক বাক্যটা কি হবে? সঠিক বাক্যটা হবে মাই ইংলিশ ইজ ইমপ্রুভিং, মাই ফ্রেন্ড ম্যারি ইজ হেল্পিং মি। সো খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুটো সাবজেক্টও নাই, একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে মাই ফ্রেন্ড ম্যারি। সো মাই ফ্রেন্ড ম্যারি ইজ হেল্পিং মি। ভুল হবে যদি আপনি বলেন মাই ফ্রেন্ড ম্যারি শি ইজ হেল্পিং মি। সঠিক হবে যখন আপনি বলেন মাই ফ্রেন্ড ম্যারি ইজ হেল্পিং মি। আর একটা কমন ভুল আমরা ইংলিশে করি, সেটা হচ্ছে প্রোনাউন নিয়ে কনফিউশন বা ভুল প্রোনাউন ইউজ করা। খেয়াল করে দেখেন, মাই মাদার উইল বি কামিং টু আমেরিকা, হি ইজ এক্সাইটেড। এখানে কিন্তু মাই মাদার বলেছেন আপনি প্রথম বাক্যে এবং দ্বিতীয় বাক্যে বলেছেন হি ইজ এক্সাইটেড। হি কিন্তু আপনার মাদারের জন্য সঠিক প্রোনাউন না। হি হচ্ছে প্রোনাউন, যে প্রোনাউনটা আমরা পুরুষদের কথা যখন বলি তখন ইউজ করি, এবং শি হচ্ছে ওই প্রোনাউন যেটা আমরা যখন মহিলাদেরকে নিয়ে কথা বলি তখন ইউজ করি। সো মাই মাদার উইল বি কামিং টু আমেরিকা, শি ইজ এক্সাইটেড, এটা হলো সঠিক প্রোনাউন। যদি আপনি এই বাক্যে বলতেন মাই ফাদার উইল বি কামিং টু আমেরিকা, হি ইজ এক্সাইটেড, তাহলে সেই ক্ষেত্রে ফাদারের জন্য সঠিক প্রোনাউন হচ্ছে হি এবং মাদারের জন্য সঠিক প্রোনাউন হচ্ছে শি। লাস্ট যে কমন ভুলটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মের ভুল ব্যবহার বা রং ইউজেজ। সো মনে করেন আপনি হয়তো বা বলতে চাচ্ছেন যে এখন বেশি গরম পড়ছে, আপনি যদি বলেন ইট ইজ মোর হট নাও বা ইট ইজ মোস্ট হট নাও, তাইলে কিন্তু বাক্যটা ভুল হবে, কারণ হট এই শব্দের কম্পারেটিভ ফর্ম হলো হটার, ইট ইজ হটার নাও, যে এখন বেশি গরম পড়ছে। আর এটার সুপারলেটিভ ফর্ম হলো হটেস্ট, যে ইট ইজ হটেস্ট নাও, এখন সবচেয়ে বেশি গরম পড়ছে। আজকে কিন্তু আমরা খুব কমন কিছু ইংলিশ ভুল নিয়ে আলোচনা করলাম বা ইংরেজি ভুল নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমরা রেগুলারলি আমাদের লাইফে করে থাকি। এই ভুলগুলো কিন্তু খুবই কমন, আপনিও করতে পারেন, আপনার আশেপাশেও অনেকজন করতে পারে। এই কারণে আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখলাম যে কিছু কমন ভুল যেগুলো আমরা করি, যাতে আমরা ভবিষ্যতে এই ভুলগুলো আর না করি। সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এর বাইরে আর কি কি ভুল আপনারা খুবই কমনলি স্পোকেন ইংলিশে বা রিটেন ইংলিশে বা যে কোনো ধরনের ইংলিশে করে থাকেন। আমরা চেষ্টা করব একসাথে সেই ভুলগুলোর সমাধান করা। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।